নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির প্রথম পর্বের 46তম অংশ। জংলু মামাদের এক বোনের নাম ছিল জ্যোতির্ময়ী গাঙ্গুলি। আমরা ডাকতাম চামি মাসি। বিয়ে থা করেননি। নিজের মায়ের মতোই লম্বা দশাশয়ী চেহারা, নিষ্ঠাবতী দেশকর্মী, ইংরেজ সরকারের অত্যাচারে শেষটা প্রাণও দিয়েছিলেন। এদের আরও ভাই বোন ছিলেন, তবে তাদের কথা খুব ভালো মনে পড়ে না, এক বেলি মাসি ছাড়া। তার নাম ছিল বেলা হালদার। বেতার ইত্যাদিতে কাজ করেছিলেন। ভারী ফ্যাশনেবল ছিলেন। কয়েকটা সুন্দর দেখতে ছেলে মেয়েও ছিল। তার সঙ্গে কখনো কথা বলেছি বলে মনে হয় না। দারিক গাঙ্গুলিকে আমি চোখে দেখিনি, তবে ছোটবেলা থেকে তার সমাজসেবা আর স্ত্রী শিক্ষা সম্বন্ধে উৎসাহের ও ভয়ঙ্কর তেজের কথা শুনে এসেছিলাম। তার একটা গল্প না বলে পারছি না। আমার মারা তখন খুব ছোট, হয়তো 1890 কি ওই রকম সময় হবে। স্ত্রী শিক্ষার জন্য বেথুন সাহেব, বিদ্যাসাগর, দেবেন্দ্রনাথ ঠাকুর, জীবনাথ শাস্ত্রী ইত্যাদি উঠে পড়ে কাজে লেগেছেন। এমন সময় একটা রক্ষণশীল বাংলা পত্রিকাতে দুঃখের বিষয়, পত্রিকাটার নাম শুনিনি, বিশ্রী ইঙ্গিত করে স্ত্রী শিক্ষা সম্বন্ধে একটা সম্পাদকীয় প্রবন্ধ প্রকাশিত হয়। দারিক গাঙ্গুলি সেটি কেটে পকেটে ভরে হাতে একটা মোটা লাঠি নিয়ে সম্পাদকের সঙ্গে দেখা করতে গেলেন। চমৎকার বলিষ্ঠ শরীর ছিল দারিক গাঙ্গুলির। তিনি সম্পাদকীয় লেখাটি দেখিয়ে জিজ্ঞাসা করলেন, এটি আপনি লিখেছেন? সম্পাদক রুখে উঠে বললেন, হ্যাঁ লিখেছি, তাই কি? তাই এই যে, আই হ্যাভ কাম টু মেক ইউ ইট ইউর ওয়ার্ডস। নিন, জলে গিলে খান। এই বলে কাটিংটাকে গুলি পাকিয়ে সম্পাদকের হাতে দিয়ে লাঠি বগলে দাঁড়িয়ে রইলেন, যতক্ষণ না সম্পাদক সত্যি সত্যি গুলিটাকে জল দিয়ে গিলে খেলেন। তখন দারিক গাঙ্গুলি বললেন, কালকের কাগজে ওই মন্তব্য প্রত্যাহার করে যদি সম্পাদকীয় না বেরোয়, তাহলে আমি আবার আসব। বলা বাহুল্য, মন্তব্য প্রত্যাহার করে পরদিনে সম্পাদকীয় ছাপা হয়েছিল। এখন ভাবতে আশ্চর্য লাগে যে এই দুটি পরিবারের মধ্যে এত মধুর সম্পর্ক কী করেছিল। কাদম্বিনী ভাইদের দেখেছি গড়পাড়ে যাওয়া আসা করতে। বড়দারা তাদের মেজ দাদামশাই, ছোট দাদামশাই বলতেন। সন্দেশে তারা জন্তু, জানোয়ার, পোকামাকড় সম্বন্ধে লিখতেন। আমাদের বেজায় ভালো লাগতো। ছোট দাদামশাইয়ের নাম ছিল নরেন্দ্রনাথ। মেজ দাদামশাইয়ের নামটা ঠিক মনে পড়ছে না, হয়তো যোগেন্দ্রনাথ। তারার লেখা একটা বইয়ের কথাও মনে হচ্ছে। তার নাম বোধহয় মাছ, ব্যাং, সাপ কি ওই রকম কিছু। উনি বোধহয় বিয়ে থা করেননি, মারাও গেছিলেন বড়দাদের কাছে এসে। সেদিন অনেক রাত অবধি লেখাপড়া করেছিলেন। তারপর মাঝরাতে ডাক দিলেন, ওরে তাতা, তাতা রে। বড়দা এবং বাড়ি শুদ্ধ প্রায় সকলে উঠে পড়লেন। বড়দা সিঁড়ি দিয়ে নামতে নামতে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে মেজ দাদামশাই? এই যে আমি আসছি। মেজ দাদামশাই বললেন, এসে কি করবি রে, মেজ দাদামশাই আর নেই। বড়দাদা নিচে এসে দেখেন সত্যি সত্যি প্রাণটা বেরিয়ে গেছে। শুনেছি রক্তচাপ বেশি ছিল, তার ফলে এমন হয়েছিল। মনে হয় কালকের ঘটনা। সময়ের হিসাব গুলিয়ে যায়। যাই হোক, মায়ের বিমাতার ভাইদের সঙ্গে আমার স্নেহের সম্বন্ধ সচরাচর দেখা যায় না। এতে নিশ্চয়ই উভয় পক্ষেরই কৃতিত্ব আছে। মনে আছে, পরে যখন খেয়াল হলো এরা আমাদের কেউ নন, ভারী আশ্চর্য লেগেছিল। এদের দেখতে পেতাম শনি রবিবার যখন বাড়ি আসতাম। সোমবার সকালে বোর্ডিংয়ে ফিরে যেতে খুব খারাপ লাগতো। এর মধ্যে আমার 12 বছর বয়স পূর্ণ হলো। সেদিন সকালে বোর্ডিংয়ে লোহার খাটে ঘুম ভাঙতেই শিলংয়ে গত বছরের জন্মদিনের কথা মনে পড়ে কান্না পাচ্ছিল। সারাদিন কাটলো বছরের অন্য 364টা দিনের মতো। জীবনে প্রথম এমন হলো। শিলংয়ে সকাল থেকে মা ভাই বোনরা মজার মজার কথা বলতো, ছোট ছোট উপহার দিত। বিকেলে বন্ধুবান্ধবরা আসতো। লুচি, আলুর দম, মাছের চপ, চাটনি, পায়েস খাওয়া হতো। সবাই চলে গেলে এত ক্লান্ত হয়ে পড়তাম যে সন্ধে হতে লেপের তলায় ঢুকে এই সুন্দর দিনটার কথা ভেবে মনটা খুশিতে ভরে যেত। ভাবতাম সমস্ত বছরের মধ্যে এই দিনটি একান্ত আমার নিজের দিন। আজ পর্যন্ত সেই মধুর চিন্তার খানিকটা আমার কাছে লেগে আছে। সেই একটা জন্মদিন ফাঁকা রয়ে গেল। তবে ফাঁকা শেষ পর্যন্ত থেকে গেল না। শনিবার যেই গড়পাড়ে পৌঁছলাম, আদরে উপহারে অভিভূত হলাম। সামান্য ছোট ছোট জিনিস।
একটা নতুন সুতির কাপড়, একটা কার্ডবোর্ডের বাক্স ভরা পুঁতি, তাই দিয়ে কত সুন্দর জিনিস যে তৈরি করেছিলাম তার ঠিক নেই। খুদে একটা জাপানি হ্যান্ডব্যাগ, বড়দা কত ঠাট্টা তামাশা করলেন। বিকালে পায়েস রান্না হলো, বড় মাসিমা এসে সুন্দর একটা মিনে করা বাক্স দিলেন। নটন আমার গালে চুমু খেলো, সব দুঃখ দূর হয়ে গেল। তার উপর সন্ধ্যাবেলায় মাসিমাকে মা বললেন, দিদি, চক্রবেড়ি রোডে 3 মাসের জন্য একটা বাড়ি পাওয়া গেছে, এর মধ্যে উনি এসে পড়বেন, তখন পাকাপাকি একটা জায়গা ঠিক করা যাবে। দিদি আমি লাফিয়ে উঠলাম, তাহলে আর কতদিন বোর্ডিংয়ে থাকতে হবে? শুনলাম ইস্টারের আগে পর্যন্ত। সেই মনে আশার আলো দেখলাম, অমনি দিনগুলোর যেন পাখা গজালো। বোর্ডিং আর তত খারাপ লাগতো না। অনেক বন্ধুবান্ধব হয়েছিল। দেখতে দেখতে ইস্টার এসে গেল।